জন আকাঙ্ক্ষা না বুঝলে টিকবে না কোনো দল, বলছে বিএনপি। উগ্রবাদ চাপিয়ে দিতে চেষ্টার অভিযোগ। বিদ্যমান সংবিধানের অধীনে ভোটে অংশগ্রহণ নিয়ে সংশয় এনসিপির। কেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সিইসির। সরকার থেকে চাপ এলে সরে দাঁড়াবেন পদ থেকে। কোনো ষড়যন্ত্রে বানচাল হবে না ভোট, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। কিছুক্ষণ পর জামাত ও বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, 6টি চুক্তি সইয়ের আশা। ডাকসুর প্রার্থিতা স্থগিতের বিরুদ্ধে শেষ হলো আপিল। বট আইডি ব্যবহার করে মব তৈরির শঙ্কা ছাত্র দলের ভিপি প্রার্থীর। কোথাও বাধা পেলে প্রকাশের হুঁশিয়ারি উপাচার্যের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। বৈষম্য কমিয়ে অধিকার প্রতিষ্ঠার সময় উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টায় হতাশ বিএনপি। দলটির মহাসচিব আরও বলেন, আওয়ামী দুঃশাসনের সমাধান রাতারাতি সম্ভব নয়। এ সময় সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ নির্ধারণে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হবে সেই দল আর টিকবে না। সেগুলোকে চালিয়ে যাওয়ার ক্ষমতা। জাতীয় প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘের আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গত 15 বছরে আওয়ামী দুঃশাসনের সমাধান রাতারাতি সম্ভব নয়। বিএনপি যখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তখন বিষয়গুলো ভিন্ন খাতে নিয়ে দেশে উগ্রবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। দীর্ঘদিনের অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, দুরাচার, সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করব, এটা মনে করার কোনো কারণ আছে আমি মনে করি। ডিআরইউতে ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে দল জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে না, সে দল টিকবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড়ে বিএনপির জনসভায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বিএনপির সদস্য হতে পারবে না। সমাজে অত্যন্ত গুণী মানুষ, অধ্যাপক, শিক্ষক, অফিসার, কর্মকর্তা, এরা বিএনপির সদস্য হবে। কোন গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী, দখলদার, চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না। শেখ হাসিনা সব দিক দিয়ে দেশ ধ্বংস করেছে অভিযোগ করে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান বিএনপি নেতারা। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন না হলে এনসিপি জুলাই সনদে সই করবে না বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বিদ্যমান সংবিধান অনুযায়ী ভোট হলে নাগরিক পার্টি অংশ নেবে কিনা সংশয় রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারি বা তার আগে যে কোনো সময় হতে পারে, তবে বিদ্যমান সংবিধানকে সামনে রেখে নির্বাচন হলে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এজন্য নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এ সময় সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, আংশিক নয়, পুরো জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চায় নাগরিক পার্টি। জুলাই সনদের প্রস্তাবনাগুলো সেগুলোকে যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হয়, তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করাই একমাত্র সমাধান হিসেবে জাতির কাছে উপস্থাপিত হয়। যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে
সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে। ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে তার আগে সাংগঠনিক শক্তিমত্তা অর্জন করা দলটির মূল লক্ষ্য। আসন সমঝোতা বা জোট গঠনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না দলটির সদস্য সচিব আখতার হোসেন। এক্ষেত্রে জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তিনি। হাসান ওয়ালির রিপোর্ট। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পর বেশিরভাগ দলই জোরেশোরে নেমেছে নির্বাচনী মাঠে। এরই মধ্যে সমমনাদের নিয়ে জোট গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি। ইসলামী দল এবং অন্যদের নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত। শক্তির জানান দিতে এমন বহুমাত্রিক জোটের সমীকরণ যেমন চলছে, একই সঙ্গে প্রার্থীও ঘোষণা করছে কিছু দল। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চষে বেরিয়েছে সারা দেশ। জুলাই মাসব্যাপী জেলায় জেলায় পদযাত্রা করে সারা ফেলেছে দলটি। ৩রা আগস্ট শহীদ মিনারে দলীয় ইশতেহারও ঘোষণা করে এনসিপি। সংস্কার, বিচার, গণপরিষদ এবং নতুন সংবিধানের দাবিতে সরব তারা। নির্বাচন নিয়ে কিছুটা নিরুত্তাপ থাকায় আসন সমঝোতা কিংবা জোট গঠনের নানা গুঞ্জন রটছে এনসিপিকে নিয়ে। নাগরিক পার্টির এই নেতা বলছেন, ইস্যুভিত্তিক আলোচনা হলেও কোনো দলের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক জোট কিংবা সমঝোতার সিদ্ধান্ত হয়নি। নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির। যত রাজনৈতিক দলের সাথে আমাদের বৈঠক হয়েছে, এই বৈঠকগুলো নির্দিষ্ট ইস্যু ভিত্তিক এবং ইস্যু ভিত্তিক আমরা মনে করি যে কারো সাথেই মাঠের যোগসূত্র হতে পারে। আমরা নতুন দল, আমাদের নিজস্ব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। এই নির্বাচনেও আমরা আমাদের যে ক্যাপাসিটি অনুযায়ী আমাদের ৩০০ আসনে আমরা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, নিজস্বতা রক্ষা করে সাংগঠনিক কলেবর বৃদ্ধি এখন এনসিপির মূল লক্ষ্য। তবে জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আখতার। আমরা স্বাতন্ত্র্য রক্ষা করে আমরা আমাদের সাংগঠনিক কলেবর বৃদ্ধিতে এখন কাজ করছি। আমরা চেষ্টা করছি সারা দেশের সব প্রান্তে যেন জাতীয় নাগরিক পার্টির বার্তা পৌঁছে যায়। যদি জোটের প্রয়োজনীয়তা তৈরি হয়, সেক্ষেত্রে বাস্তব পরিস্থিতি, দেশের প্রয়োজন, জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে মতাদর্শগত বিষয়গুলোর বিশ্লেষণ করেই আমরা তখন হয়তো জোট গঠনের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, সেদিকে আমরা তখন অগ্রসর হতে পারি। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়েছে এনসিপি। প্রতীক হিসেবে শাপলা চেয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলামের নেতৃত্বাধীন দলটি, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সরাসরি যাচ্ছে সেখানে। প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা নেতা দাঁড়িয়ে গেছে, মামুন যেমন দাঁড়িয়ে গেছে, আমার ভাতিজা যেমন দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে। তাদের সাথে তাদের সিপাহীরা, সোলজাররা দাঁড়িয়ে গেছে। বিএনপি ভাঙবে না, বিএনপি মস্কাবে কিন্তু ভাঙবে না। বিএনপি ভাঙে নাই, বিএনপি আছে। সুতরাং বিএনপি কিংস পার্টি বলেন আর ক্যান্টনমেন্ট দল বলেন, আজকে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল। যে দলের নেতারা, কর্মীরা যুদ্ধ করতে 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 প্রত্যেকে সোনা হয়ে গেছে, প্রত্যেকে আনকাট ডায়মন্ড হয়ে গেছে। সুতরাং বিএনপি ভাঙার চেষ্টা করবেন না। বিএনপি সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় দল এখন, সব জিয়ার এবং বেগম খালেদা জিয়া, তার অবদান। আর আজকে আমরা সবাই সৌভাগ্যবান, তারই সন্তান আমাদের দলের হাল ধরেছে এবং তারই নেতৃত্বে আমরা দীর্ঘ ৮ বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। একটা কর্মীও যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যায়নি। ভাইরা আমার, আজকে একটা কথা তোমাদের বলতে চাই। বিজয় যেমন পেতে কষ্ট, বিজয় তেমন ধরে রাখাও কিন্তু কষ্ট। এই জন্যই
এই যে শেখ হাসিনা, তার পুঁজিটা কি ছিল? ৭১। তার পুঁজিটা কি ছিল? মুক্তিযুদ্ধ। এই ৭১ মুক্তিযুদ্ধ ছিল আমাদের সবচেয়ে গর্বের ধন। ৭১ ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। ৭১ ছিল আমাদের মানচিত্র। ৭১ ছিল আমাদের পতাকা। ৭১ ছিল আমাদের শাসনতন্ত্র। সেইটারে খায়া খুয়া এমন একটা পর্যায়ে নিয়ে আসছিল যে আজকে যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল তারা মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। এই শেখ হাসিনার জন্য এটা হয়েছে। জামালপুরে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। ভোটকেন্দ্র বা ব্যালট বক্স দখলের চেষ্টা হলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সরকার থেকে চাপ এলে পদত্যাগ করবেন বলেও জানান তিনি। সিএসি বলেন, আনুপাতিক পদ্ধতি সংবিধানে নেই, কমিশনের বাইরে যেতে পারে না। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র ভোট বানচাল করতে পারবে না। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত কমিশন। এরই মধ্যে সঠিক সময়ে ভোট হবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। প্রধান নির্বাচন কমিশনার জানালেন, ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচনের জন্য জোর প্রস্তুতি চলছে। শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, বিগত নির্বাচনে অনিয়মকারীদের এবার দায়িত্বে রাখা হবে না। বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো চাপ এলে দায়িত্বে থাকবেন না বলে সাফ জানান সিএসি। যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে। অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো। এবার দাঁত ভাঙা জবাব দিতে হবে। ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না। যেদিন সরকার চাইবে ওনার হুকুম মতো কাজ করতে, আমাকে চেয়ারে দেখবেন আপনারা। আনুপাতিক পদ্ধতি সংবিধানে নেই উল্লেখ করে সিএসি বলেন, বিধান পরিবর্তনের আগে এর বাইরে যেতে পারে না কমিশন। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। এদিকে রাজধানীর মিরপুরে বিএডিসির হিমাগার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ নির্বাচনমুখী হলে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা কিংবা কোনো ধরনের ষড়যন্ত্রই ভোট বানচাল করতে পারবে না। নির্বাচনের আগে অবৈধ প্রায় সব অস্ত্র উদ্ধার হওয়ার আশা তার। জনগণ হলো ডিসিশন নেবে। জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় সে আমরা উদ্ধার করে ফেলব। এদিকে গাজীপুরে আনসার বাহিনীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক জানান, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত 6.5 লাখ আনসার সদস্য। 6.5 লক্ষ আমাদের সদস্য পুরো সারা দেশব্যাপী নির্বাচনে মোতায়েনে থাকবে। শক্তিশালী সুবৃহৎ বাহিনী, যেটা কিনা প্রতিটা ভোট কেন্দ্রের নিরাপত্তায় মৌলিক কাজগুলো করবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আনসার বাহিনীকে আরও দক্ষ করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের সরকারি সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কিছুক্ষণ পর দেশটির দূতাবাসে তার সঙ্গে বৈঠকে বসছে জামাত ও বিএনপির প্রতিনিধি দল। আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন ইসহাক দার। ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার দুপুরে তাকে বহনকারী বিশেষ বিমান রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। ইসহাক দারের এই সফরে দুই দেশের মধ্যে 5-6টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত হয়েছে, যার মধ্যে অন্যতম দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। পরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান। রোববার ব্যস্ত দিন পার করবেন ইসহাক দার। বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পাকিস্তান হাইকমিশনের সামনে আছেন রিপোর্টার আদনান তুর্য। সরাসরি যাচ্ছি সেখানে। অনেক দিন পর বাংলাদেশে
বাংলাদেশের সাথে পাকিস্তানের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক সংগঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ দুপুর 2টায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং ঠিক একটু আগে তার সাথে বৈঠক করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর তাহের কিন্তু ঠিক একটু আগে পাকিস্তান দূতাবাসে প্রবেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের একটি প্রতিনিধি দল ডক্টর তাহেরের নেতৃত্বে একটু আগে প্রবেশ করেছেন এবং একটু যদি প্রেক্ষাপটটি বলতে চাই, বাংলাদেশের সাথে পাকিস্তানের দীর্ঘদিন ধরে এক ধরনের বৈরী সম্পর্ক ছিল এবং তার কিছুটা ধরনের পরিবর্তনের একটি আশা এই বৈঠকের মাধ্যমে আসলে দেখা যাচ্ছে। আজ দুপুর 2টায় ইসাক দার বাংলাদেশে পদার্পণ করেছেন এবং তার পরবর্তীতে বিকেল 5টায় জামাত ইসলামের সাথে বৈঠক এবং বিকেল 6টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। কি নিয়ে বৈঠক হবে তার সম্পর্কে যদি একটু ধারণা দিতে চাই, বেশ কিছুদিন ধরেই গত বুধবার কিন্তু পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে ছিলেন এবং দুই দেশের মধ্যে অন্তর্বর্তীকালীন যে বাণিজ্য চুক্তিগুলো রয়েছে তা নিয়ে বেশ আশাবাদ প্রকাশ করেছে এই দুই পক্ষ এবং আমরা ধারণা করছি আসলে এগুলো নিয়েই এক ধরনের বৈঠক হতে পারে। দুই দেশের আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে কি কি ধরনের চুক্তি হতে পারে তা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানের একটি শক্ত অবস্থান রয়েছে এবং সেখানে আসলে দুই দেশের মধ্যে সার্ক সক্রিয়করণ অথবা সন্ত্রাসবাদ দমন নিয়েও তাদের মধ্যে এক ধরনের কথা হতে পারে। এই বৈঠকে আসলে কূটনৈতিক গুরুত্ব এই সফরটি আসলে কূটনৈতিক গুরুত্ব অনেক, কারণ অনেক দিন পরে আসলে বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের কারো সাথে বাংলাদেশের অফিসিয়াল বৈঠকটি হচ্ছে। এই ছিল পাকিস্তান হাইকমিশনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পাকিস্তান হাইকমিশনের সামনে থেকে। কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। সারা বাংলাদেশটা একটা কারাগারে পরিণত হয়েছিল। বাংলাদেশের এই রাজনীতিহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তার মধ্যে গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আজকে আমরা এমন একটা পরিবেশে সম্মেলন করছি, অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তাদেরকেও যদি আমরা আজকে এখানে দাওয়াত দিতে পারতাম খুশি হতাম। আসুন, সারা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল আপনারা দেখে যান কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র হাসছে, কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হচ্ছে। আমরা আলাপ আলোচনা করব, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করব, গণতান্ত্রিক যাত্রাপথে আমরা হাঁটবো এবং গণতন্ত্রকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই দেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করব। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষিত হবে ইনশাআল্লাহ। এখন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন, দানের শেষের পক্ষে সালাম দিবেন। কেউ কেউ বক্তৃতা দিয়েছে এখানে আমার চাইতে বেশি জনপ্রিয় আমার বউ, তাহলে আমার নির্বাচন করার দরকার নাই, যে জিতবে তাকে নির্বাচন করতে হবে ইনশাআল্লাহ। আরো বলেছে যদি আমার সন্তান আসে তারাও নাকি বেশি ভোট পাবে, কিন্তু এটা গণতন্ত্রের ভাষা না। গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে পছন্দ করবে প্রার্থী হিসেবে সে নির্বাচন করবে, মানুষ যাকে পছন্দ করে ভোট দিবে সে নির্বাচিত হবে। আপনাদের সন্তানের বউ হিসাবে আপনারা খুব দুঃসময়ে 2008 সালে আপনাদের পুত্রবধূকে আপনারা আমার চাইতেও বেশি ভোট দিয়ে জাতীয় সংসদে নির্বাচিত করেন। কক্সবাজারে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।
ডাকসু নির্বাচনে প্রার্থিতা স্থগিতের বিরুদ্ধে শেষ হলো আপিল। 2 দিনে জমা পড়েছে অন্তত 28টি আবেদন। কাল যাচাই শেষে পরদিন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়কালে বট আইডি দিয়ে সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে মব তৈরি করা হতে পারে বলে শঙ্কা জানান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন উপাচার্য। বলেন, বাধা এলে সবকিছু প্রকাশ করে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থিতা স্থগিতের বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল আজ। রোববার যাচাই বাছাই শেষে পরদিন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ। তবে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে সদস্য প্রার্থী জয়নুদ্দিন সরকার তন্ময়কে বাদ দিয়েছে ছাত্র শিবির। শনিবার দুপুরে অমর একুশে হলে কুশল বিনিময় করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুর রহমান খান। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেও বট আইডি দিয়ে প্রোপাগান্ডার কারণে মব তৈরির শঙ্কা তার। অনেক বট আইডি দিয়ে বিভিন্ন বক্তব্য কাট করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। আচরণবিধি নিয়ে কড়া নির্দেশনার কথা আবারও তুলে ধরে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন জানান, এখনো লঙ্ঘনের কোনো অভিযোগ জমা পড়েনি। 25 তারিখের ভিতরে যে টাইমলাইন, দুপুর 1টার ভিতরে কেউ যে কোনো পদে সে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। আমরা একটা সিকিউর পরিবেশে সবাইকে এক জায়গায় নিয়ে ইলেকশনটা করতে পারলে সেটা ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। ডাকসু নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য। বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে বাধা এলে সবকিছু প্রকাশ করে দেওয়া হবে। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসু নির্বাচনে ভিপি পদে 48 জন, জিএস পদে 19 ও এজিএস পদে 28 প্রার্থী বৈধ হয়েছেন। ভোট হবে 9 সেপ্টেম্বর। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। যে বাংলাদেশ হবে ততই নির্বাচনী হাওয়া যেটি সেই হাওয়া বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু না হলেও প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আবাসিক হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। পাশাপাশি নানা ধরনের যে আসলে সমস্যাগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের সেগুলো সমাধান করা হবে এমন অনানুষ্ঠানিক যে প্রতিশ্রুতি বা অনানুষ্ঠানিক যে আসলে কুশল বিনিময় সেই জায়গাটি কিন্তু তারা করছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত পরশু কিন্তু ডাকসু নির্বাচনের জন্য যাদের মনোনয়নপত্র বাতিল হিসেবে প্রাথমিকভাবে ঘোষিত হয়েছে তারা কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার এবং শনিবার এই দুদিন আপিলের জন্য সুযোগ পেয়েছিলেন। সেক্ষেত্রে এখন পর্যন্ত অর্থাৎ সর্বশেষ বিকেল 5টা পর্যন্ত কিন্তু 34 জন প্রার্থী যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে সেই 34 জন প্রার্থী কিন্তু মনোনয়ন সেটি ফিরে পেতে তারা কিন্তু আপিল করেছেন। পাশাপাশি চিফ রিটার্নিং অফিসার বলছেন যে 60টি ক্রাইটেরিয়ার ভিত্তিতে যাচাই বাছাই করা হচ্ছে মনোনয়নপত্রগুলো, তাদের আপিলের পর যে তথ্যগুলো দেওয়া হয়েছে বা নতুন সংযুক্ত যে কাগজপত্র বা যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে সেগুলোর ভিত্তিতে যাচাই বাছাই করে তারা আসলে এই বাতিল হওয়া প্রার্থীদের প্রার্থিতা কতটুকু বৈধ কি অবৈধ সে বিষয়টি আসলে তারা নির্ধারণ করবেন। পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই, 26 তারিখ থেকে কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা সেটি শুরু হবে এবং অনেক প্যানেলেই আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারা কিন্তু ক্যাম্পাসের যে নানাবিধ সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। পাশাপাশি অনলাইন প্রোপাগান্ডারও কিন্তু অভিযোগ করা হয়েছে যে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে কিন্তু অনলাইন প্রোপাগান্ডা সেটির আসলে অভিযোগও করা হয়েছে। সব মিলিয়ে ক্যাম্পাসে এখন আসলে উৎসবের আমেজ, নির্বাচনী হাওয়া, সব মিলিয়ে শিক্ষার্থীরা অধীর আগ্রহে আগামী 9 সেপ্টেম্বর যে ভোটটি হবে সেটির জন্য তারা অপেক্ষা করছেন।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। রাজধানীর মহাখালীর টিবি গেটে অস্ত্র ঠেকিয়ে ওষুধের দোকানে চাঁদাবাজির ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় 5 আগস্টের পর বিভিন্ন দলের নাম ভাঙিয়ে মহাখালী বনানী এলাকায় চাঁদাবাজি করতেন অভিযুক্ত জসিম। এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় র্যাব। অস্ত্র ঠেকিয়ে তাণ্ডব চালিয়ে ওষুধের দোকানে চাঁদাবাজি, পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে। গত সোমবার প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহাখালীর টিবি গেটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক আলোড়ন। চাঞ্চল্যকর চাঁদাবাজির এই ঘটনার প্রধান আসামি জসিমউদ্দিনকে শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের পুবাইল থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সকালে র্যাব এক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক জানান, জীবননাশের ভয় দেখিয়ে 10,000 টাকা চাঁদা নেওয়ার কথা স্বীকার করেছেন জসিম। সে ইতিপূর্বে উক্ত ফার্মেসি হতে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়। পরবর্তীতে চাঁদা আদায়ের লক্ষ্যে উক্ত ঘটনায় জড়িত অস্ত্রধারী অপর আসামির সাথে পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত 18 আগস্ট চাঁদপুর ড্রাগ হাউস নামক ফার্মেসি হতে প্রকাশ্য দিবালোকে উক্ত পিস্তল ঠেকিয়ে জীবননাশের ভয় দেখিয়ে 10,000 টাকা চাঁদা নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। র্যাব জানায়, পেশায় পানি ব্যবসায়ী জসিমের উল্লেখযোগ্য রাজনৈতিক পদ পদবি নেই, তবে 5 আগস্টের পর থেকে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছেন। সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অধিক আয়ের আশায় দীর্ঘদিন যাবৎ তারা মহাখালী বনানীতে চাঁদাবাজি করে আসছে। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ জসিমউদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি ও মারামারি ঘটনায় 3টি মামলা রয়েছে। র্যাব জানায়, চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। এরই মধ্যে জব্দ করা হয়েছে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় সবকিছু। নারায়ণগঞ্জের সিদ্ধেরগঞ্জে আগুনে দগ্ধ হয়েছেন এক নারী, শিশুসহ একই পরিবারের 9 জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া জিনিসপত্র। দগ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন একই পরিবারের 9 জন। শনিবার ভোররাত 4টার আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এই বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় সবকিছু। স্থানীয়রা প্রথমে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ধারণা করলেও পরীক্ষা নিরীক্ষা করে ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে দুর্ঘটনা ঘটে। বিকট একটা শব্দ হয়েছে, মানে বিল্ডিং ভেঙে বলে যেরকম একটা শব্দ, এরকম একটা শব্দ হয়েছে। আগুন লাগার পরে তো পুড়ে গেছে, শরীরে চামড়া শুদ্ধ খুঁয়ে গেছে। এখন তো ধরার মতন কোনো ইয়া নাই। ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন বিদ্যুতের, ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল, আর কোনো জায়গায় আগুনটা ছড়া নেই, ওই একটা জায়গায় ছিল। তা আমরা আগুনটা নির্বাপন করি, পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে। দেখলাম আর কি যে আসলে অনেক অবস্থা খারাপ আর কি, আল্লাহ তাআলা যদি মাফ করে। পার্সোনালি পড়া আছে 3 জনের এভিডেন্স, বাকিদের কি অবস্থা আমরা জানি না, পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে। আমাদের ভাষ্যমতো 8 জনের অবস্থায় সংকটাপন্ন। আইন মেনে বেতন ভাতা পরিশোধ করার পর পশ গার্মেন্টস বন্ধ করলেও ক্ষুব্ধ শ্রমিকরা। প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। কয়েক ঘন্টা পর বিজিএমইএ এর পক্ষ থেকে আলোচনার আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেন বিক্ষুব্ধরা, তবে কারখানা চালুর দাবিতে অনড় রয়েছেন তারা। শনিবার সকাল থেকে তেজগাঁওয়ের পশ গার্মেন্টসের প্রধান ফটকে অবস্থান নেন শ্রমিকরা। কারখানা বন্ধের ঘোষণায় ক্ষুব্ধ তারা, যদিও তারাই বলছেন আইন মেনেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সুস্থ সবলভাবে আমরা আইনের আওতায় যদি 1 টাকা পাই, আমাদেরকে 1 টাকা সুন্দরভাবে বুঝাই দেয়, আমাদের দাবি হচ্ছে এটা। বেতন বকিয়া কোনো কিছুই দেয় না, আমাদের পাওনা দাওনা কিছুই দেয় না। আর মালিক বলেন আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিব, আমরা আইসা দেখি ফ্যাক্টরি বন্ধ করে দিছে। অফ হবে বা আমাদের অফিস বন্ধ হবে, এরকম কোনো নির্দেশনা আসে নাই। আমরা দীর্ঘদিন যাবত এভাবে চলতেছে আমাদের অফিস। ক্রয়াদেশ কমাসহ নানা কারণে বন্ধের কথা কর্তৃপক্ষ বললেও শ্রমিকদের অভিযোগ, সবকিছু ঠিক থাকার পরও গত 2 মাস ধরে এলসি খুলছে না পশ গার্মেন্টস। আমাদের বাড়ি ভাড়া আছে না, আমাদের রুম ভাড়া আছে, ফ্যামিলি আছে, তাহলে কিভাবে চলবো? আমাদের আন্দোলন ছাড়া তো আর কোনো কিছু করার নাই, কারণ আমাদের যদি যেই পাওনা দাওনা আছে যদি না দেয় আমরা চলবো কেমনে? শ্রমিকরাই বলছেন চলতি মাসের ছাড়া কোনো বেতন ভাতা সহ বকেয়া নেই তাদের কোনো পাওনা। পরবর্তী পদক্ষেপে আলোচনার আশ্বাসও দিয়েছে বিজিএমইএ। আমরা চাই আমাদের
আমাদের অধিকার, ঠিক আছে? আমরা কোনো হারাম টাকাও চাইতেছি না, কোনো কিছুই না, আমাদের পাওনা টাকা আমরা চাইতেছি। আমরা যে দাবিটা মানছি বলতেছে, সে যদি না মানে তারপর আমরা আবার অন্য কোনো পদক্ষেপ নেব। 48 বছর ধরে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উৎপাদন করে আসছে পশ গার্মেন্টস। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির মাধ্যমে শক্তিশালী অর্থনীতিতে পরিণত হবে বাংলাদেশ। শুল্ক ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষির বড় সুফল মিলবে। শনিবার এই সংক্রান্ত আলোচনা সভায় একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যদিও LDC গ্রাজুয়েশনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরির তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে অশুল্ক বাধা দূর করার পরামর্শ তাদের। মার্কিন শুল্ক ঝড়ের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে কয়েক দফার আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার। আরোপিত 37% শুল্ক নেমে আসে 20%। এর মাধ্যমে রপ্তানি বাজারে প্রতিযোগী দেশ চীন, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। মার্কিন শুল্ক ইস্যুতে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে দুর্বল আখ্যায়িত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে অনেকে, কিন্তু দর কষাকষিতে সফল হয়েছে সরকার। ইউএসএ এক্সপোর্ট করেই সবাই রিচ হয়েছেন, সেটা জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, তাইওয়ান বলেন। তা আমরাও আশা করছি সামনের দিনগুলোতে আমরা যে 20% হয়তো আমরা চেষ্টা করব এটাকে আরও কমিয়ে আনতে। এইটার মাধ্যমে বাংলাদেশের যে প্রসপ্যারিটি, এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। সামনে আমরা এই এক্সপোর্ট লেড গ্রোথের মাধ্যমে আমরা একটা প্রসপারাস ন্যাশন হব। LDC গ্রাজুয়েশনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাগিদ দিয়েছেন আঞ্চলিক অশুল্ক বাধা দূর করারও। নাইকি হোক, অ্যাডিডাস হোক, বা আমি বলি অ্যাপল হোক বা স্যামসাং হোক, তারা বাংলাদেশে যদি বিনিয়োগ করে তারা সবার আগে দেখবে যে ইউএস এর সাথে তোমার হোয়াট ইজ ইয়োর ট্যারিফ রেট। আমরা একটা ট্রানজিশনাল ফ্লুইডিটির মধ্যে আছি, যে এইটা কোন দিকে শেপ করবে, অর্থাৎ যে নতুন যে ভূ অর্থনৈতিক অর্ডারটা তৈরি হচ্ছে সেইখানে বাংলাদেশ আসলে কিভাবে উপস্থাপন করবে। সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেয়ার 8 বছর পেরোলেও এখনও একজন রোহিঙ্গাও ফিরতে পারেননি নিজ দেশে। রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, যা প্রত্যাবাসনের পথ আরও কঠিন করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের উচিত স্পষ্ট রোডম্যাপ তৈরি করা। মোহাম্মদ ফরাজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গুলিবিদ্ধ হয়ে পা হারান হাফেজ আহমদ। রাখাইনের শিকদার পাড়া গ্রামে সেনা অভিযানের ভয়াবহতা আজও তাড়া করে তাকে। প্রাণ বাঁচাতে স্ত্রী সন্তান নিয়ে পাড়ি জমান বাংলাদেশে, কিন্তু বেঁচে ফিরলেও গেল 8 বছরে ফেরা হয়নি স্বদেশে। হাফেজ আহমেদের মতো লাখো রোহিঙ্গার আস্থা নেই আর স্বদেশে ফেরা নিয়ে। আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন রাখাইনে প্রত্যাবাসন এখন যেন কেবল কাগজে কলমে। বেশি এখন যাই মনে হয় কুফুরের দেশ আল্লাহ রাতে দিনে হাড়ি দেওয়া শান্তি করে দেখালা আর মগ বাগিলা বলে আর এখন এলা খাইছে তো লই যাব হদ্দি ঠিক আছে, কিন্তু হরে রাখিব আর এখন যাইবেলা হন ফান নাই দে বন্ধ। গেল বছর থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। মিয়ানমার 8 লাখ রোহিঙ্গার তালিকা পর্যালোচনা করে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত বলে স্বীকার করে, কিন্তু এখন পর্যন্ত নেই বাস্তব কোনো অগ্রগতি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের উচিত এখনই নিজস্ব একটি স্পষ্ট রুটম্যাপ তৈরি করা। আশা করা যায় যে সামনে যে 2টি আন্তর্জাতিক বৈঠক আছে, সেপ্টেম্বরে জাতিসংঘে সাধারণ পরিষদের সাইডলাইনে যে বৈঠকটি হওয়ার কথা, আর আরেকটি হচ্ছে ডিসেম্বরে কাতারের দোহাতে যে আন্তর্জাতিক সম্মেলন, এবং দুটির ক্ষেত্রেই বাংলাদেশ সরকার একটা সমন্বয়ের কাজ করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, দিন দিন জটিল হচ্ছে প্রত্যাবাসন, তবে সবকিছুর পরেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধুমাত্র যদি এটি বাংলাদেশের হাতে থাকতো তাহলে আমরা তো 2018-19 এটা প্রত্যাবাসন হয়ে যেত। বাংলাদেশ প্রক্রিয়াগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে আগামী 24 আগস্ট কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন, চলবে 26 আগস্ট পর্যন্ত। সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের খুব কাছে হয়েও দেশ ছোঁয়া থেকে বঞ্চিত এই অসহায় জনগোষ্ঠী প্রতিদিনই বাঁচার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 247 জন। এবছর প্রাণ গেল 114 জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 226 ডেঙ্গু রোগী। এবছরের 23 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 28,202 জনের মধ্যে 59.2% পুরুষ ও 4.8% নারী। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 55, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 75%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78। রাজশাহী বিভাগে বায়ুমান 65, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 80। সিলেট বিভাগে বায়ুর মান 53, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 77%। খুলনা বিভাগের বায়ুমান 62, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 80। বরিশাল বিভাগে বায়ুর মান 58, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 79। রংপুর বিভাগের বায়ুমান 56, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 62। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 55, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 53 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 65। গাজা সিটি এবং আশপাশের এলাকার দুর্ভিক্ষ মানব জাতির ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে জাতিসংঘের প্রতিবেদনকে অসম্পূর্ণ বলে দাবি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার অভিযোগ, হামাসের পক্ষপাতদুষ্ট তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে প্রতিবেদন। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 71 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আরও 2 জন মারা গেছেন অনাহারে।